বিসমিল্লাহিররহমানিররহিম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত 2000-2001 সেশনের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ মুখলেছার রহমান, প্রভাষক রসায়ন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। মোবাইল নম্বর 01717134222 অর্থাৎ 222। আমি তোমাদেরকে আমাদের সিলেবাস সম্পর্কে একটু কথা বলবো। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নকে 4টি অংশে ভাগ করেছি। এই 4 অংশের মধ্যে আমার অংশটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আউফবাউ নীতি, হুন্ডের নীতি ও পলির বর্জন নীতি। এই অংশটুকু আমি নিব প্রত্যেক রবিবার করে। আমার ক্লাসটা থাকবে প্রত্যেক রবিবার। অন্যান্য স্যার তাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করে ক্লাস নেবে। আর তোমাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে যে বই সমূহ ফলো করা হয় সেটা হচ্ছে গুরু স্যারের বই 1, 2 হাজারি স্যার, 3 ডক্টর মহসিন স্যার। এই 3 স্যারের বইকে আমরা মোটামুটি ভাবে ফলো করি। অন্যান্য বইও ভালো, বাজারে সব বই মোটামুটি ভালো। আমরা তোমাদের সুবিধার জন্য এই 3টা বইকে আমরা প্রাধান্য দিয়ে আসলে চালাচ্ছি। আমি এখন আমার মূল টপিকসে চলে যাই, কোয়ান্টাম সংখ্যা। সংখ্যাটা বলি তারপরে বুঝিয়ে দিই। এখানে লেখা আছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তরের আকার, এটা একটা কক্ষপথের আকৃতি আলাদা। কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত 3টি রাশি রয়েছে। এছাড়া পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক 14 রাশি রয়েছে। এই 4টি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এটা জাস্ট আমার লেখার জন্য এই সংজ্ঞাটা লিখবো। এই সংজ্ঞাটা মোটামুটি সহজ। এখন দেখো এখানে লেখা আছে কক্ষপথ বা শক্তি স্তর। এই কক্ষপথ বা শক্তি স্তর কার? পরমাণুর ইলেকট্রনের। এই কক্ষপথটা কার? কক্ষপথটা পরমাণুর ইলেকট্রন। যেটা কক্ষপথ সেটাই কিন্তু শক্তি স্তর, সেটা শেল, সেটাই অরবিট। একটা জিনিসের নাম 4টা। তাহলে কক্ষপথ, শক্তি স্তর, শেল, অরবিট, এই 4টে জিনিস একই, 4টি ভিন্ন ভিন্ন নাম মাত্র। এখন এখানে বলতেছে কক্ষপথের আকার। আমরা যদি আকার বুঝাই তাহলে অনেক কথাবার্তায় চলে আসবে। মূলত এখানে আকার বলতে এটা 2 ডাইমেনশনে কেমন, অর্থাৎ এটা আঁকতে কেমন, প্রতিটি কক্ষপথ আঁকতে কেমন। 2 নম্বরে ওই কক্ষপথের আকৃতি। এই কক্ষপথ আকৃতি বলতে 3 ডাইমেনশন। এই কক্ষপথ সমূহ দেখতে কেমন। তৃতীয়, কক্ষপথের ত্রিমাত্রিক দিক বিন্যাস। আমরা 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই কক্ষপথ সমূহ কোন অক্ষ বরাবর প্রসারিত? এক্স অক্ষ বরাবর, না ওয়াই অক্ষ বরাবর, না জেড অক্ষ বরাবর প্রসারিত। এই পরস্পর 3টি সম্পর্কযুক্ত রাশি রয়েছে। তার মানে কক্ষপথের আকারের সাথে কক্ষপথের আকৃতির সম্পর্ক আছে, কক্ষপথের আকৃতির সাথে কক্ষপথ ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্ক রয়েছে। এছাড়া বলা আছে ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক 4th রাশি রয়েছে। এই 4টি রাশিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। এই 4টি রাশি দ্বারা সুনির্দিষ্ট 4টি জিনিসকে বোঝানো হচ্ছে।
প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা দ্বারা কক্ষপথের আকারকে প্রকাশ করে, এটা দ্বারা অন্য কোনো কিছু প্রকাশ করা যাবে না, এটাকে n দ্বারা প্রকাশ করা হচ্ছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা এটাকে l দ্বারা প্রকাশ করা হয়। ইহা কক্ষপথের আকৃতি প্রকাশ করে। আমরা কক্ষপথ এর আকার প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, আর কক্ষপথের আকৃতি প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপর আছে কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, এটা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m দ্বারা প্রকাশ করা হয়। মূলত এই তিনটি রাশি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি রাশি পরস্পর সম্পর্কযুক্ত। আমরা যদি একটি রাশির মান জানতে পারি, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি জানতে পারি, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কতগুলি এবং কি কি, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কতগুলি এবং কি কি, এটা আমরা পাবো। এই জন্য এখানে লেখা আছে পরস্পর সম্পর্ক যুক্ত তিনটি রাশি রয়েছে। চতুর্থ রাশিটি এই তিনটি রাশির সাথে সম্পৃক্ত না, চতুর্থ রাশিটি আলাদা। এই জন্য এখানে বলা হয়েছে ইলেকট্রন নিজ কক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক চতুর্থ রাশি রয়েছে। এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তার মানে পরমাণুর একটি ইলেকট্রনের পূর্ণ পরিস্থিতির জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়, অর্থাৎ ইলেকট্রনটি কোন শক্তি স্তরে, কোন উপশক্তি স্তরে, কোন অরবিটালে অবস্থান করতেছে এবং তার নিজ অক্ষের উপর ঘূর্ণনটা কেমন, এই জিনিসটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় এই শুধুমাত্র কোয়ান্টাম সংখ্যা দ্বারা। তাহলে এই কোয়ান্টাম সংখ্যা যখন আমরা এই সাবজেক্টের ডিটেইলস পড়ব, তখন এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। এখানে লেখা আছে বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকারে অরবিট বা শক্তি স্তরে আবর্তনশীল বা আবর্তন করে। নির্দিষ্ট শক্তির বৃত্তাকার অরবিট বা শক্তি স্তর সমূহের ধারাবাহিক ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা এই এতটুকুই। সেটা কি লেখা আছে? নির্দিষ্ট শক্তির বৃত্তাকার অরবিট বা শক্তি স্তর সমূহের ধারাবাহিক ক্রমিক সংখ্যা। আমরা এই যেখানে লেখা আছে প্রতিটি শক্তি স্তর বৃত্তাকার, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর। এই শক্তি স্তর সমূহকে যখন আমরা গণনা করব, তাহলে অবশ্যই 1 2 3 4 5 এইভাবেই গণনা করব এবং প্রতিটি শক্তি স্তর কিন্তু বৃত্তাকার। এটা কখনো বলা যাবে না যে উপবৃত্তাকার, বা কখনো বলা যাবে না গোলক আকৃতির, এই সমস্ত শব্দ বলা যাবে না। তাহলে প্রতিটি শক্তি স্তর কেমন? প্রতিটি শক্তি স্তর বৃত্তাকার না, বৃত্তের ন্যায় আকার, যেমন প্রতিটি শক্তি স্তর আঁকতে বৃত্তের মতো, এটা 2 ডাইমেনশন, আঁকতে কেমন? বৃত্তের মতো। মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? এই সমস্ত কক্ষপথের ধারাবাহিক ক্রমিক সংখ্যাটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আসি, আরো লেখা হয়েছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n দ্বারা শক্তি স্তরের আকার প্রকাশ করে। n এর মান বৃদ্ধির সাথে সাথে কক্ষপথের আকার বৃদ্ধি পায়, অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে প্রথম কক্ষপথ অর্থাৎ নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের ব্যাসার্ধ যা হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ অবশ্যই প্রথমটার থেকে বেশি হবে। ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আছে, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যা হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ হবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 9 গুণ হবে। অর্থাৎ ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে ব্যাসার্ধ r ইকুয়াল n² ইনটু r0। এই r0টাকে আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলি। আমি আবার বলছি সূত্রটা, ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে r ইকুয়াল n² ইনটু r0। r0টা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা কনস্ট্যান্ট সংখ্যা।
তাহলে সেই নিয়ম অনুসারে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যা হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ n এর উপর 2, অর্থাৎ তার মানে এই 2 এর উপর স্কয়ার 4, অর্থাৎ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 4 গুণ হবে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষের ব্যাসার্ধের 9 গুণ হবে। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 16 গুণ হবে, অর্থাৎ 4 স্কয়ার r0। পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ 25 গুণ হবে, অর্থাৎ 5 স্কয়ার r0। তার মানে কক্ষপথের ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এই জন্য এখানে বলা আছে n এর মান বৃদ্ধির সাথে সাথে কক্ষপথের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। দেখো, এটাই কিন্তু শক্তি স্তর, এটাই শেল, এটাই অরবিট, এটাই কক্ষপথ। একটা জিনিসের নাম 4টে, তাহলে প্রতিটি বৃত্তাকার। কেমন? প্রতিটি বৃত্তাকার। আরো বলা হয়েছে n এর মান 1 হলে আমরা এই n এর মান 1, এটাকে বলা হচ্ছে কে শেল। n এর মান 2 হলে বলা হচ্ছে এল শেল। n এর মান 3 হচ্ছে তৃতীয় শক্তি স্তর বা এম শেল। চতুর্থ শক্তি স্তর বা এন শেল। এখন আসি শেল বা শক্তি স্তর। এই সমস্ত শেল বা শক্তি স্তরের যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র মতে। আমি আবার বলতেছি, যে কোনো শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র মতে। ধারণ ক্ষমতা বলতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, এর থেকে কমও থাকতে পারে, কিন্তু এই সূত্র মোতাবেক এর থেকে বেশি থাকতে পারবে না। এখন আসি n=1 হলে কে শেল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্র মতো 2 × 1² অর্থাৎ 2টি। এর অর্থ হচ্ছে প্রথম কক্ষপথের সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। একটিও কিন্তু পারে, তার মানে 3টি থাকতে পারবে না, সর্বোচ্চ 2টি। দ্বিতীয় শক্তি স্তর a=2 হলে এল শেলের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে সূত্র মোতাবেক 8টি। একটিও থাকতে পারে, কিন্তু 9টি থাকবে না, সর্বোচ্চ 8টি। n=3 হলে এম শেল তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। তার কম থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। চতুর্থ শক্তি স্তর এন শেল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। পঞ্চম শক্তি স্তর ও শেল সূত্র মতে 2n² সূত্র মতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 50টি। এটা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করবে, ব্যাপারটা পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা এখানে লিখছি 2n² সূত্র মোতাবেক কতটি ইলেকট্রন ধারণ করতে পারবে? 50টি ইলেকট্রন ধারণ করতে পারবে। অর্থাৎ n এর মান 5 হলে, যেহেতু আমাদের পঞ্চম শক্তি স্তর বোঝায়, পঞ্চম শক্তি স্তরে 50টি ইলেকট্রন ধারণ করার ক্ষমতা রয়েছে, কিন্তু বর্তমানে বইয়ে লেখা আছে 32টি। এর ব্যাখ্যা দিচ্ছি, 32 সংখ্যাটি 50 এর ভিতরে, 50 এর বাহিরে নয়। অর্থাৎ আরো ফাঁকা রয়েছে। কি আছে? ফাঁকা রয়েছে। তাহলে পঞ্চম শক্তি স্তর পরিপূর্ণ নেই। পঞ্চম থেকে শুরু করে ষষ্ঠ, সপ্তম এই সমস্ত শক্তি স্তর পরিপূর্ণ নয়। পরিপূর্ণ না থাকার কারণে ফাঁকা আছে, কিন্তু আমাদের সূত্র 2n² সূত্র অনুসারে থাকতে পারে। এখানে লেখা আছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা, সর্বোচ্চ 50টি ইলেকট্রন ধারণ করতে পারবে সূত্র অনুযায়ী। তাহলে এখানে অপব্যাখ্যা বা ভুলের কিছু নেই। আমরা এখানে হিসাব করতেছি 2n² সূত্র মোতাবেক সর্বোচ্চ ধারণ ক্ষমতা। তাহলে পঞ্চম শক্তি স্তরে 2n² সূত্র মতে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 50টি, কিন্তু বর্তমানে পঞ্চম শক্তি স্তরে থাকতে পারে আছে বর্তমানে 32টি। তেমনি ভাবে ষষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2 × 6x², 72টি। সপ্তম শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা 98টি, কিন্তু পঞ্চম থেকে শুরু করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই সমস্ত শক্তি স্তর পরিপূর্ণ নয়। তাহলে আমরা যে কোনো শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারবে 2n² সূত্র মোতাবেক পেয়েছি।
এখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। লেখা আছে পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। তার মানে প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। সেটা সুনির্দিষ্ট, আমরা ইচ্ছা মতো ভাগ করতে পারবো না, সুনির্দিষ্ট এবং নিয়ম দ্বারা ভাগ করা হয়েছে। এখন বলা হয়েছে একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন কোন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে রয়েছে এটা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা এই দ্বিতীয় লাইন থেকে, একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় সেটাই মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। এখন দেখো, আমরা কিন্তু কোয়ান্টাম সংখ্যাতে বলেছি শক্তি স্তরের আকার, শক্তি স্তরের আকৃতি। ওই জায়গাতে সাধারণ অর্থে আকৃতি, এখানে এসে বলা হয়েছে উপশক্তি স্তরের আকৃতি। তার মানে শক্তি স্তরকে ভাগ করে আমরা যে উপশক্তি স্তর পেয়েছি তার আকৃতি, অর্থাৎ আকৃতি বলতে সেটা দেখতে কেমন, 3 ডাইমেনশন নট 2 ডাইমেনশন, আকৃতি দেখতে কেমন আকৃতি প্রকাশ করে। এর দ্বারা উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। একে সাধারণ অর্থে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলে। প্রকৃত অর্থে এটা অরবিটাল নয়, সাধারণ অর্থে এটা অরবিটাল। এখন বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপর নির্ভরশীল। এখানে সুনির্দিষ্ট সংখ্যক লেখা আছে, অবশ্যই এই জায়গাতে একটা সূত্র আছে, তাহলে এই জায়গাটা মনে রাখো। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কিসের মানের উপর নির্ভরশীল? প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপর নির্ভরশীল। আমরা আরো বলেছি কোয়ান্টাম সংখ্যাতে পরস্পর সম্পর্কযুক্ত 3টি রূপ রাশি রয়েছে। এই জায়গাতে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এরপরে আমি সূত্রটা দেখাচ্ছি। দেখো, এখানে লেখা আছে এন এর যে কোনো মানের জন্য এল এর মান 0 হতে n-1 পর্যন্ত n সংখ্যক। তাহলে আমি আবার বলছি, কিসের মানের উপর নির্ভর করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপর নির্ভর করে। মানটা কি? 0 হতে শুরু হবে n-1 পর্যন্ত। এটা হল এল এর মান, তার মান এটা এল এর মান। মান কতটি? মান n সংখ্যক মানের সংখ্যা। কতটি মান পাওয়া যাবে? বলা আছে n সংখ্যক মান পাওয়া যাবে। এখন সূত্র দ্বারা বুঝাই, আমরা যদি এই দিক থেকে যাই তাহলে একটু কষ্ট হয়, আমরা নিচ থেকে যাব। এখানে দেখো n ইকুয়াল 5 যদি হয়, এটা পঞ্চম শক্তি স্তরকে বোঝাচ্ছে। কোন শক্তি স্তর? পঞ্চম শক্তি স্তরকে বোঝাচ্ছে। তাহলে 5 হলে সূত্র মোতাবেক 0 থেকে শুরু হবে, 5 - 1 হবে। তাহলে 0 থেকে শুরু, 5 - 1 মানে 4, এবং সেটা সিরিয়ালে যাইতে হবে। এখানে তাই করা আছে 0 1 2 3 4। এখানে দেখো লেখা আছে n সংখ্যক মান পাওয়া যায়। কতটা মান? 5টি মান। 1 2 3 4 5। কয়টি মান? 5টি মান। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 5 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 5টি হবে। মানগুলি কি কি? 0 হইতে 4 পর্যন্ত। 0 হইতে 4 পর্যন্ত 5টি মান। এবারে আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 4 হলে চতুর্থ শক্তি স্তর। তার মানে চতুর্থ শক্তি স্তরে এল এর মান 0 হইতে 3 পর্যন্ত 4টি। n ইকুয়াল 3 হলে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 3টি, 0 1 2। এর সূত্র মোতাবেক n-1, 0 থেকে শুরু, n-1। তাহলে তৃতীয় শক্তি স্তর n3, এল এর মান 0 1 2। অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তর n এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 1।
প্রথম শক্তি স্তর n এর মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0। 0 কিন্তু একটি মান, 0 কি একটি মান। এবার শোনো, যে কোনো শক্তি স্তরের নম্বর যত, ওই শক্তি স্তরে উপশক্তি স্তর ততটি, ওই শক্তি স্তরে উপশক্তি স্তর ততটি। এখানে লেখা আছে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, এখানে মান একটি পাওয়া গেছে। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কতটি? একটি। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটি, যেহেতু n এর মান 2 হওয়ার জন্য l এর মান দুইটি, 0 এবং 1, এই কারণে দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর দুইটি। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর তিনটি। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি। পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর 5টি। অনেকে বলবে পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি, ভুল। পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর 5টি। কিন্তু এই যে 5G লেখা হয়েছে, এটা প্রয়োজন হয় না বলি আমরা লিখি না, কিন্তু হাজারী স্যারের বইয়ে 5G দেওয়া আছে এবং তার ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে নিয়ম হচ্ছে শক্তি স্তরের নম্বর যত, ওই শক্তি স্তরে উপশক্তি স্তর আছে ততটি। তাহলে প্রথম শক্তি স্তরের নম্বর হচ্ছে 1, এই শক্তি স্তরে উপশক্তি স্তর 1টি। দ্বিতীয় শক্তি স্তর n = 2, দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টি। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি। পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর 5টি। ষষ্ঠ শক্তি স্তরে উপশক্তি স্তর 6টি। সপ্তম শক্তি স্তরে উপশক্তি স্তর 7টি। এখন আসি, এটাই লেখা আছে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর 1টি, দ্বিতীয়তে 2টি, তৃতীয়তে 3টি উপশক্তি স্তর, চতুর্থতে 4টি উপশক্তি স্তর, পঞ্চমে 5টি উপশক্তি স্তর। অর্থাৎ শক্তি স্তর সমূহকে ভাগ করে আমরা উপশক্তি স্তরে বিভক্ত করলাম, কিন্তু সেটাও সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী, ইচ্ছা মতো করা যাবে না। এবার আসি, এখানে আরেকটা জিনিস, এই l = 0, 1, 2, 3, 4 এই সমস্ত সংখ্যার পরিবর্তে আমরা এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে যাদেরকে, সেটা আমি লিখি, এই 0 এর পরিবর্তে s শার্প, এই 1 এর পরিবর্তে p, 2 এর পরিবর্তে d, 3 এর পরিবর্তে f, 4 এর পরিবর্তে আমরা g। যদি 5 আসে তখন আমরা h ব্যবহার করব, কোনো সমস্যা নেই। এখন আসি, যে কোনো উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা একসঙ্গে লিখে, এই যেখানে লেখা আছে NL, প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা একসঙ্গে লিখে লিখে প্রকাশ করা হয়েছে প্রতিটি শক্তি উপশক্তি স্তরকে ভাগ করার জন্য। তাহলে এই প্রথম সংখ্যাটা 1, ইহা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, এই জায়গাতে 1 লেখা আছে, n এর মান 1। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান, এটা 0, 0 এর পরিবর্তে s, সেই s এখানে বসানো হয়েছে। তাহলে প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, তার নাম 1s। তেমনি দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি। আমরা কিন্তু NL দ্বারা প্রতিটি উপশক্তি স্তরকে প্রকাশ করেছি। NL দ্বারা কি করেছি? প্রতিটি উপশক্তি স্তরকে প্রকাশ করেছি। তাহলে দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর কতটি? 2টি। সেটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মান 0। তাহলে 2 আর 0 হওয়ার কথা, এই 0 এর পরিবর্তে s, এই কারণে 2s। তারপরে দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় উপশক্তি স্তর, এই যে 2 তারপর 1 আছে, এই 1 এর জন্য p, তাহলে 2p। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর কতটি? 2টি, সেটা 2s 2p। তৃতীয় শক্তি স্তরে n এর মান 3 এর জন্য l এর মান 3টি। তাহলে প্রতিটি উপশক্তি স্তরকে কিউব দ্বারা প্রকাশ করা হয়, n ও l সঙ্গে একত্রে লিখে প্রকাশ করা হয়। এই জন্য 3 0
এই 3 0 না হয়ে 0 পরিবর্তে s, তাহলে 3s, তারপরে 3 1, এই 3 1 না হয়ে 3 পরিবর্তে 1 এর পরিবর্তে এখানে p, এই 3p, তারপরে 3 পরে 2 হওয়ার কথা 2 না হয়ে 2 এর পরিবর্তে d, 3d। তাহলে তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3s 3p 3d। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তর 40 না হয়ে 0 পরিবর্তে s, 4s, 4 1 1 না হয়ে p, 4p, 4 2 2 না হয়ে এই 2 এর পরিবর্তে d, তাহলে 4d, আর 4 এর পরিবর্তে 3, এই 3 পরিবর্তে f, 4f। তাহলে চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি, 4s 4p 4d 4f। পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর 5টি, 5s 5p 5d 5f 5g। তোমরা অনেকে এই জিনিসটা ভুল করো। যদি বলা হয় প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টি, একটি, তার নাম কি তোমরা চট করে বলো s, ইহা ভুল। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটি, তার নাম 1s, শুধু s না। দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি, তোমরা বলো sp, না 2s 2p। তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টি, 3s 3p 3d, তোমরা বলো spd, ভুল, 3s 3p 3d। চতুর্থ শক্তি স্তরে 4s 4p 4d 4f। পঞ্চম শক্তি স্তরে 5s 5p 5d 5f 5g। এখন যদি আমরা এই জায়গাতে যে কোনো এক জায়গায় হাত দিলে আমরা বুঝতে পারবো যে এটা কোন শক্তি স্তরের কোন উপশক্তি স্তর। যদি এটা বলা হয় তাহলে সামনে একটা 3 আছে, সামনে কি আছে 3 আছে, এই সংখ্যাটি প্রকাশ করবে এটা কততম শক্তি স্তর। তাহলে এই 3 থাকার কারণে ইহা তৃতীয় শক্তি স্তরে p উপশক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে এটা p উপশক্তি স্তর। আমরা যদি s p d f বলেছি, ইহা প্রতিটি একটি উপশক্তি স্তর। এদেরকে সাধারণ অর্থে অরবিটাল বলা হবে, প্রকৃত অর্থে এরা অরবিটাল নয়। এদেরকে ভাগ করলে আমরা অরবিটাল পাবো। তাহলে s p d f g এটা সাধারণ অর্থে আমরা অরবিটাল বলতেছি, ইহা অরবিটাল নয়। তাহলে এটা কি আমরা এই জায়গাতে এদেরকে উপশক্তি স্তরেই বলবো। তাহলে তেমনি ভাবে দেখো এই p কিন্তু দ্বিতীয়তে আছে, তৃতীয়তে আছে, চতুর্থতে আছে, পঞ্চমে আছে। আমরা যদি শুধু বলি p উপশক্তি স্তর, এটা কোন শক্তি স্তরের p উপশক্তি স্তর তা সুনির্দিষ্ট হলো না। এই জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান সহ যখন বলবো তখন এটা সুনির্দিষ্ট হবে যে হ্যাঁ দ্বিতীয় শক্তি স্তরের p উপশক্তি স্তর, না তৃতীয় শক্তি স্তরের p উপশক্তি স্তর, না চতুর্থ শক্তি স্তরের p উপশক্তি স্তর। এই জন্য প্রতিটি উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যায় একসঙ্গে লিখে লিখে প্রকাশ করতে হয়। তাহলে আমরা এখন থেকে বলবো প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটি, যার নাম 1s। দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 2টি, 2s 2p। তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 3টি, thrice s thrice p thrice d। চতুর্থ শক্তি স্তরের উপশক্তি স্তর 4টি, 4s 4p 4d 4f। পঞ্চম শক্তি স্তরের উপশক্তি স্তর 5টি, তেমনি ষষ্ঠ শক্তি স্তরের উপশক্তি স্তর 6টি, সপ্তম শক্তি স্তরের উপশক্তি স্তর 7টি। এইভাবে প্রতিটি শক্তি স্তরে উপশক্তি স্তর সুনির্দিষ্ট। সেটা আমরা সংক্ষিপ্ত আকারে মনে রাখবো, যত তত। তাহলে শক্তি স্তরের নম্বর যত, ওই শক্তি স্তরে উপশক্তি স্তর ততটি। তাহলে পঞ্চম শক্তি স্তর উপশক্তি স্তর 5টি, চতুর্থতে উপশক্তি স্তর 4টি, তৃতীয়তে উপশক্তি স্তর 3টি, দ্বিতীয়তে উপশক্তি স্তর 2টি, প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর 1টি। এই কারণে যত তত। কি জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে লেখা আছে সুনির্দিষ্ট সংখ্যক। এই সুনির্দিষ্ট সংখ্যাটা কত, শক্তি স্তরের নম্বর যত, ওই শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তরের সংখ্যাটাও
তত এটা সুনির্দিষ্ট। আরো বলা হয়েছে প্রতিটি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1 এই সূত্র মোতাবেক সর্বোচ্চ দেখি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে l = 0, এটা s, এই যে s, তাহলে এখানে দেখো তো 0 বসালে 2 × 0 0 + 1 × 2 s এর মধ্যে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে এবং এখানে l এর মান যদি 1 বসাই 1 হলে p হয়, তাহলে দেখো এখানে 2 × 2 আর 3 3 × 6 p তে 6টা ইলেকট্রন থাকবে, তেমনি d তে 10টা থাকে, a তে 14টা থাকবে আর g তে 18টা থাকবে। এই সূত্র মোতাবেক সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র এর কমও থাকতে পারে। তার মানে s এ সর্বোচ্চ 2টি, একটিও থাকতে পারে, 2টিও থাকতে পারে। p তে একটি থেকে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকবে, 7টি ইলেকট্রন থাকবে না। তেমনি ভাবে d তে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকবে, তার বেশি থাকতে পারবে না। f এ সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। g তে 18টি ইলেকট্রন থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। তাহলে আমরা 2n² সূত্র মোতাবেক শক্তি স্তর ইলেকট্রন থাকে, কিন্তু 2 × 2l+1 এই নিয়ম অনুসারে উপশক্তি স্তর ইলেকট্রন থাকে। তাহলে প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর একটি, তাতে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, 1s2 হয়। দ্বিতীয় শক্তি স্তর আমরা 2n² সূত্র মোতাবেক পড়েছি। কতটা ইলেকট্রন থাকবে দ্বিতীয় শক্তি স্তরে? 8টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 2টি, 2s 2p, 2s এ 2টি থাকবে, 2p তে 6টি থাকবে, টোটাল 8টি হয়ে যাবে। তাহলে 2n² সূত্র মোতাবেক আমরা প্রতিটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকলে সেটাও পেয়েছি। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 18টি, তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর 3টি, তাহলে থ্রাইস s এ 2টি, p তে 6টি, d তে 10টি, মোট ইলেকট্রন 18টি। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 32টি, চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি, 4s এ 2টি, 4p তে 6টি, 4d তে 10টি, 4f এ 14টি, মোট ইলেকট্রন সংখ্যা 2n² সূত্র মোতাবেক 32টি। তাহলে চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। চতুর্থ শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি, 4টি হচ্ছে 4s, 4p, 4d, 4f, 4s এ 2টি, 4p তে 6টি, 4d তে 10টি, 4f এ 14টি, মোট ইলেকট্রন 32টি। সেই হিসাবে পঞ্চম শক্তি স্তরে উপশক্তি স্তর 5টি, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 50টি, 5s এ 2টি, 5p তে 6টি, 5d তে 10টি, 5f এ 14টি, 5g তে 18টি, মোট ইলেকট্রন 50টি 2n² সূত্র মোতাবেক। কিন্তু তার আগে ইলেকট্রন শেষ হয়ে যায় বলে পঞ্চম শক্তি স্তর উপশক্তি স্তর পরিপূর্ণ হয়নি। এই জন্য বই লেখা আছে 5f14 পর্যন্ত, 5g তে দেওয়া নাই। যদি নতুন মৌল আবিষ্কার হয়, সেই যদি g তে প্রবেশ করে, তাহলে g তে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি। ইহাও সঠিক। এখন আমরা আজকে সহকারী কোয়ান্টাম সংখ্যা পর্যন্ত পড়লাম। এর মধ্যে তোমাদের বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, অথবা তোমরা ফোন করে আমার সঙ্গে আলোচনা করবা, কোনটা সমস্যা সেটা আলোচনা করবা, আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সুস্থ থাকবা, বাসায় থাকবা এবং নিয়মিতভাবে লেখাপড়া করবা। আর আমাদের যে সিলেবাসটা আছে, মানে প্রথম পত্রের 2 নম্বর অধ্যায়, এই 2 নম্বর অধ্যায়টা পুরো 1 মাস ক্লাস হওয়ার পরে কিন্তু 2 নম্বর অধ্যায়ের মধ্যে আমরা একটা পরীক্ষা নেব, সেটা কুইজ পরীক্ষা, মানে অনলাইনে কোশ্চেনগুলো দেওয়া হবে। এখন থেকে তোমরা ভালো করে লেখাপড়া করো। আর সমস্যা হলেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে, বিশেষ করে কেমিস্ট্রিতে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। সুস্থ থাকবে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।